গোলাপগুলো কত সুন্দরভাবে ফুটেছে আজ, দেখে মনটা একদম ভরে গেল। না, এইবার মনে হয় খুব ভালোই ফুল বিক্রি হবে। কিছু কিছু করে টাকা জমাচ্ছি, এই টাকাগুলি দিয়ে বাবার একটা বড় ডাক্তারের কাছে চিকিৎসা করাবো। আর গ্রামের অনেক মানুষের কাছে বাবা কিছু ধার দেনা করেছিল, ওই ধার দেনাগুলো শোধ করব আস্তে আস্তে। ইস, প্রত্যেক দিন যদি এইভাবেই ফুল ফুটতো তাহলে বিক্রি খুব ভালো হতো আমার, তাহলে ঘরের অভাবটাও একটু দূর হতো। হে ভগবান, তুমি প্রত্যেক দিনই এইভাবে আমাদের বাগানে ফুল ফুটিও। অনেকক্ষণই তো হলো বাগানে এসেছি, যাই বাবাকে গিয়ে দেখি বাবার শরীরটা এখন কেমন আছে। কিছুক্ষণ পর তো আবার বাজারে যেতে হবে ফুল নিয়ে। বাবা, ও বাবা, তোমার শরীরটা এখন কেমন আছে বলো তো? এখন আগের থেকে অনেক ভালো আছি মা, কিন্তু বুকের ব্যথাটা আমার একদম কমেনি। তবে চিন্তা করিস না মা, আস্তে আস্তে বুকের ব্যথাটাও কমে যাবে। বাবা, তুমি তো জানো তুমি ছাড়া এই জগতে আমার আর কেউ নেই, তাই সব থেকে আগে তোমাকে সুস্থ হতে হবে বাবা, তা না হলে বাঁচার সাহস আমি কোথা থেকে পাবো তুমি বলো? মা রে, আমি তো সেই 5-6 মাস ধরে বিছানায় পড়ে রয়েছি, আর তখন থেকে তুই আমার সেবা যত্ন করে যাচ্ছিস। তোর মাটাও তো আমাদেরকে ছেড়ে অকালে চলে গেল, আর আমিও তো অসুস্থ হয়ে পড়েছি মা। তোকে আমি সকল সময় খুবই চিন্তায় রাখি, তাই না মা? বাবা, তুমি এটা কিরকম কথা বলছো তুমি বলো তো? মা তো সেই ছোটবেলায় আমাদেরকে ছেড়ে চলে গেছে, আর তখন থেকে তুমি তো আমাকে কোলে পিঠে করে বড় করেছো, তাই না বাবা? তুমি আমাকে কখনোই মায়ের কষ্ট বুঝতে দাওনি। তুমি আর কখনো এইসব কথা বলবে না বাবা, যে তুমি আমাকে কষ্ট দিচ্ছ। এই পৃথিবীতে তোমাকেই আমি সব থেকে বেশি ভালোবাসি বাবা। বুঝেছি মা, আমি আর কখনোই এসব কথা বলবো না। তা মা, আমাদের ফুল বাগানটার কি খবর তুই বললি না তো? ঘরের ভিতর থেকে এই জানালাটা দিয়েই আমি প্রতিদিন ফুল বাগানটাকে দেখি প্রতিদিন। কতদিন হয়ে গেল আমি ফুলগুলোকে ছুঁয়ে দেখি না। বাবা, আজকে আমাদের বাগানের গোলাপ ফুলগুলো এত সুন্দরভাবে ফুটেছে যে কি বলবো তোমায়। বাবা, আমি এখন বাজারে যাব একটু ফুলগুলিকে নিয়ে বিক্রি করতে, তুমি একটু সাবধানে থেকো কেমন? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসি বাবা। ফুল নিয়ে যাও, ফুল, টাটকা টাটকা গোলাপ ফুল নিয়ে যাও গো, আজকের খুব কম দামে ছেড়ে দেব ফুলগুলি। ফুল নিয়ে যাও গো, ফুল। এই মেয়ে, তুই রতনের মেয়ে পায়েল না? তোর সাথে আমার কিছু কথা আছে রে মেয়ে। হ্যাঁ দিদা, আমি রতনের মেয়ে পায়েল। কেন দিদা, কি হয়েছে বলুন আমাকে? শোন পায়েল, তোর বাবা সেই 1 বছর আগে আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, তা এখনো শোধ দেওয়ার কোনো নাম করেনি। আমার টাকাগুলো ভালোই ভালোই ফিরিয়ে দে। প্রতিদিন তো ভালোই ফুল বিক্রি করিস, আমি প্রত্যেক দিন তোকে খুঁজতে আসি বাজারে, কিন্তু তোকে দেখতে পাই না। আজ তোকে পেয়েছি। দিদা, বাবা আমাকে বলেছে আপনার ধারের কথা, আমি টাকা জমাচ্ছি, খুব তাড়াতাড়ি আপনার ধার শোধ করে দেব। আসলে কি হয়েছে জানো তো দিদা, আমার বাবা কমাস ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছে। আমার বাবা খুবই অসুস্থ, আর আমাদের বাগানে কিছুদিন আগেও ঠিক মতো ফুল ফুটতো না, এইমাত্র কদিন হলো বাগানে একটু ভালো ফুল ফুটছে। সকালে উঠে দেখি বাগানে খুব সুন্দর ফুল ফুটেছে, তাই সবর সবর বাজারে নিয়ে চলে এলাম। কিন্তু আপনি যেটা মনে করছেন আমি অত টাকারও ফুল বিক্রি করতে পারি না দিদা। আপনি একটু আমাকে সময় দিন, আমি খুব তাড়াতাড়ি আপনার ধার শোধ করে দেব। ঠিক আছে রে মেয়ে, আমি তোকে 15 দিন আরো সময় দিলাম। এই 15 দিনের মধ্যে আমার টাকাটা তুই শোধ করে দিবি, বুঝেছিস? আর তা যদি না দিস তাহলে আমি মোড়ল মশাইয়ের কাছে যাব বিচারের জন্য, এটা মনে রাখিস তুই। ঠিক আছে দিদা, আমি 15 দিনের মধ্যে আপনার ধার শোধ
শোধ করে দেব। এই মেয়ে, আমাকে কটা ফুল দাও। সেই কখন থেকে আমি দাঁড়িয়ে রয়েছি তোমার সামনে ফুলের জন্য। ও মেয়ে, আমাকেও কটা ফুল দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। ডাক্তার বাবু, আমার বাবার শরীরটা এখন কেমন আছে? আপনি কিছু বলছেন না যে, চুপ করে আছেন। গতকাল পর্যন্ত তো বাবা আমার সাথে কত সুন্দরভাবে কথা বলল, কিন্তু সকাল থেকে ডাকছি বাবা কোনো উত্তরই দিচ্ছেন না যে। শোনো পায়েল, তোমার বাবার শরীরটা দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে। তোমার বাবার আরও ভালো চিকিৎসার প্রয়োজন, আর যত দ্রুত সম্ভব ওনাকে শহরের হাসপাতালে ভর্তি করা প্রয়োজন। সঠিক চিকিৎসা পেলে তোমার বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, আর তা না হলে হিতে বিপরীত হতে পারে পায়েল। আচ্ছা ডাক্তার বাবু, বাবার চিকিৎসা বাবদ কত খরচা পড়তে পারে বলুন তো আমায়? তা তো 5-10 লাখ টাকা তো লাগবেই তোমার বাবার চিকিৎসা করাতে, কারণ তোমার বাবার অবস্থা একদম ভালো নয়। একটা বড় অপারেশন এবং 2-3টে ছোট ছোট অপারেশন করাতে হতে পারে। 10 লাখ টাকা? এত টাকা, এত টাকা আমি কোথা থেকে পাবো ডাক্তার বাবু? আমাদের তো নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। এতগুলো টাকা আমি কোনোদিন স্বপ্নেও দেখিনি ডাক্তার বাবু। তোমার বাবাকে সুস্থ করতে গেলে এই টাকাগুলো তো লাগবেই লাগবে। তুমি এই টাকাগুলো জোগাড় করে হাসপাতালে যোগাযোগ করো, কেমন? আমি এখন তাহলে আসি। আচ্ছা ডাক্তার বাবু, আমি দেখি কিভাবে তাড়াতাড়ি টাকাগুলো সংগ্রহ করা যায়, তারপরে আমি আপনাদের হাসপাতালে যোগাযোগ করব। আরে বিধাতা, কেন তুমি আমাদের মতো গরিবদের এত অসুস্থ করো? ডাক্তার বাবু যে বলে গেলেন বাবাকে বাঁচাতে 10 লাখ টাকা লাগবে। বাগানের কটা গোলাপ ফুল বিক্রি করে খাবারের টাকাটাই শুধু কোনো রকমে আমি জোগাড় করতে পারি। 10 লাখ টাকা আমি জোগাড় করব কোথা থেকে? এটা ভেবেই আমার বুকটা ফেটে যাচ্ছে। না, আমাকে তো ভেঙে পড়লে হবে না। কাল থেকে দরকার পড়লে আমি অন্য গ্রামে গিয়েও গোলাপ ফুল বিক্রি করব। যে কোনো মূল্যেই হোক আমার বাবাকে আমি সুস্থ করে তুলবই। আমার বাবাই আমার একমাত্র সম্বল। বাবা না বাঁচলে আমিই তো মারা যাব। কাল ফুল বিক্রির পাশাপাশি আমি পাড়া প্রতিবেশীদের কাছেও টাকা ধার চাইব। দেখি আমাকে কেউ যদি 2টো টাকা ধার দেয়। হে ভগবান, তুমি আমার সহায় হও, আমাকে সাহায্য করো ভগবান। হে ভগবান, এটা তুমি আমার সাথে কি করলে? আমার শেষ ভরসা, শেষ সম্বল তুমি গোলাপ বাগানটিকেও নষ্ট করে দিলে। রাতারাতি কি হয়ে গেল বাগানটার সাথে? আমার সমস্ত গোলাপ ফুলের গাছগুলি মরে শুকিয়ে গেছে। এখন আমি কি করব? এই ফুলগুলি বাজারে বিক্রি করে অসুস্থ বাবার মুখে যাই হোক 2টো খাবার তো তুলে দিতে পারতাম, কিন্তু এখন বাবার চিকিৎসা করা তো দূরের কথা, বাবাকে 2 মুঠো খাওয়াতেও পারবো না। এটা তুমি আমার সাথে কি করলে ভগবান? কি করলে আমার সাথে? এখন আমি কোথায় যাব? কার কাছে থেকে ধার চাইব? এই ঘটনাটা যদি আমার বাবা শুনতে পায় তাহলে হয়তো বাবা আর বাঁচবেন না। হে ভগবান, কেন কেন আমাদের মতো গরিবদের তুমি পৃথিবীতে পাঠিয়ে এমন কষ্ট দিচ্ছ ভগবান? এই কথা বলতে বলতে পায়েল হাউমাউ করে কাঁদতে শুরু করে, কারণ তার শেষ ভরসা সেই গোলাপ বাগানটিও নষ্ট হয়ে গিয়েছিল। অন্যদিকে পায়েলের বাবার শরীরটা আরো খারাপ হতে শুরু করে। আর কোনো উপায় না দেখে পায়েল তার প্রতিবেশীর বাড়িতে যায় টাকা ধার চাইতে। কাকি, ও কাকি, আপনি তো সব কিছুই জানেন আমার বাবা কতটাই অসুস্থ। দয়া করে আমাকে কিছু টাকা ধার দিন না কাকি, আমি খুব তাড়াতাড়ি আপনার ঋণ শোধ করে দেব কাকি। দয়া করে আমাকে কিছু টাকা ধার দিন। তুমি যে কি বলো না মেয়ে, এই গ্রামের অর্ধেক মানুষের কাছ থেকেই তো তোমার বাবা টাকা ধার নিয়েছে। কই, এখনো পর্যন্ত তো কারোর ধার শোধ করেনি। আমার তো বই গেছে তোমাদেরকে টাকা ধার দিই আর আমার টাকা খেয়ে
নিয়ে বসে থাকো। আমার কাছে কোনো টাকা ধার টার হবে না বাপু, এখান থেকে যাও তো। যাও যাও, আমার অনেক কাজ পড়ে রয়েছে। তোমার সাথে কথা বলে আমার সময় নষ্ট হচ্ছে। 2 টাকার ঋণ পরিশোধ করার ক্ষমতা নেই, আবার যাও মানুষের কাছে টাকা ধার করতে। তোমাদের লজ্জা করে না? মানুষ ঠকানোর একটা সীমা থাকে, বুঝেছো? প্রতিবেশীর এমন কথা শুনে পায়েল খুবই দুঃখ পায় আর সেখান থেকে চলে আসে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন পায়েলদের বাড়িতে একজন ভিক্ষুক বুড়িমা আসেন। মা, ও মা, কেউ বাড়িতে আছো নাকি গো? আমার খুবই খিদে পেয়েছে, আমি কদিন ধরে কিচ্ছুটি খাইনি গো মা, দয়া করে আমাকে দুটো খেতে দেবে। বুড়িমা, কে তুমি? তোমাকে তো আগে কখনো এদিকে দেখিনি, আর তোমার শরীরের এমন হাল কেন? তোমার কি হয়েছে বুড়িমা, বলো আমায়। আর ডেকে ডেকে কি বলছিলে? আমি ঘরের ভিতর থেকে অতটা শুনতে পাইনি, বলো আমায়। মারে, আমি বলছিলাম যে আমি অনেক দিন ধরে কিচ্ছুটি খাইনি, আমার ভীষণ খিদে পেয়েছে। আমার শরীরটা এতটাই খারাপ যে আর কিছুক্ষণ না খেয়ে থাকলে আমি হয়তো মারাই পড়বো। আমাকে কিছু খেতে দে না রে মা, আমাকে কিছু খেতে দে। এসব তুমি কি বলছো বুড়িমা? তুমি একটু এখানে দাঁড়াও, আমি তোমার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি। বুড়িমা, তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। ও মা, এইখানে তো দেখছি মাত্র 2টো রুটি পড়ে রয়েছে, আর বাবা আমি সকাল থেকেই কিছু খাইনি। একটা রুটি আমি বাবাকে দেব, আর একটা রুটি ওই বুড়িমাকে দিয়ে আসি। আর আমি তো বাবা আর বুড়িমার থেকে অনেকটাই সুস্থ আছি, আমি না খেলে তেমন কোনো ক্ষতি হবে না। যাই, একটা রুটি এখন বুড়িমাকে দিয়ে আসি। এই নাও বুড়িমা, আমার কাছে 2টো রুটি ছিল, একটা রুটি আমি বাবার জন্য রেখে দিয়েছি, আর একটা রুটি তোমার জন্য নিয়ে এসেছি। বাবা যদি অসুস্থ না থাকতেন তাহলে 2টো রুটি তোমাকে দিয়ে দিতাম বুড়িমা, তুমি কিছু মনে করো না কেমন? এই রুটিটাই আমার হয়ে যাবে, এই রুটিটাই আমার পেট ভরে যাবে মা। তোর মনটা আকাশের মতো বড়, বিধাতা তোর মঙ্গল করবে রে মা। বড় মনের মানুষদের বিধাতা সকল সময় সাহায্য করেন। আমি রুটিটা এইখানে খাবো না রে মা, আমি রুটিটা নিয়ে যাচ্ছি। ও মা, সব গোলাপ গাছগুলো তো প্রায় মারা গেছে, এই ছোট্ট গোলাপ গাছটা আবার কোথা থেকে এলো? এই ছোট চারা গাছটা তো আমি লাগাইনি, এটা কোথা থেকে এলো সেটাই তো আমি বুঝতে পারছি না। জীবিত চারা গাছটা দেখে খুবই ভালো লাগছে, মনে হচ্ছে যেন সকালে অনেক যত্ন করে বসানো হয়েছে। না, এখন বাড়িতে গিয়ে দেখি বাবার শরীরটা এখন কেমন আছে। এখনো পর্যন্ত একটাও টাকা আমি জোগাড় করতে পারিনি, কি করে যে কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আর কিছুদিন পর ধারের টাকা নেওয়ার জন্য গ্রামের লোকজনও তো বাড়িতে আসবে। এইবারে গ্রামের লোকজন আমাদেরকে গ্রাম ছাড়া করেই ছাড়বে আমাদের। পরদিন সকালে পায়েল তার বাগান দেখে একদম অবাক হয়ে যায়, কারণ পায়েলের বাগানে শুধু সোনার গোলাপই ফুটেছিল। রোদের আলোতে সোনার গোলাপগুলো একদম ঝলমল করছিল। এইসব দেখে পায়েল কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে। আমি কি দেখছি? আমি নিজের চোখকে অত বিশ্বাস করাতে পারছি না। এটা কিভাবে সম্ভব? আমার বাগানের বেশিরভাগ গোলাপই সোনার গোলাপে পরিণত হয়েছে। আমি কি স্বপ্ন দেখছি নাকি এটাই বাস্তব? আমি তো কিছুই বুঝতে পারছি না। বিধাতা, আমি তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এখন আমার বাবার চিকিৎসা, গ্রামের মানুষের ধার দেনা সবকিছুই আমি শোধ করে দেব। আমার
কেন জানি না মনে হচ্ছে গতকাল আমাদের বাড়িতে যে বুড়িমাটা এসেছিলেন তার দয়াতেই এ সকল ঘটেছে। আমার এত খুশি লাগছে, এত খুশি লাগছে, আমার যে খুশিতে নাচতে ইচ্ছা করছে। বিধাতা, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। এই জন্যই তো মানুষ বলে যে কষ্টের পরেই মানুষের সুখ আসে। নিশ্চয় নিশ্চয় তুমি আমাকে এতদিন পরীক্ষা করছিলে বিধাতা। আমি আজই একটা সোনার গোলাপ বিক্রি করে বাবার ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করাবো। আমার বাবা এখন সুস্থ হয়ে যাবে, একদম সুস্থ হয়ে যাবে। এরপরে পায়েল একটি গোলাপ বিক্রি করে তার বাবাকে একটা বড় ভালো হাসপাতালে ভর্তি করে। ভালো চিকিৎসা পেয়ে পায়েলের বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। পায়েল তার বাবাকে সুস্থ দেখে সে মনে মনে খুব খুশি হয়েছিল, কারণ তার বাবা ছাড়া এই পৃথিবীতে তার আর কেউ নেই। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা, তোমার জন্য আমি আজ আমার বাবাকে সুস্থ দেখতে পাচ্ছি। আমি জানি না তুমি কে, তবে তুমি নিশ্চয়ই বিধাতার কোনো দূত হবে। তুমি সব সময় ভালো থেকো বুড়িমা, তুমি সব সময় ভালো থেকো।